Good news, guys. Milan is dead. Cheers. আমাদের একজন অফিসার মারা গেছে আর আপনি সেটাকে গুড নিউজ বলছেন? দেখো, আমরা সবাই জানি মিলন সারা জীবন কোমাতেই থাকতো, কিন্তু এখন ওর মৃত্যুর পর ওর ব্রেন থেকে আমরা সেই বুলেটটা পেয়ে গেছি যেটা আজ পর্যন্ত ওর খুনিকে আড়াল করে রেখেছিল। আর হ্যাঁ, এটা খুবই স্পেশাল একটা বুলেট, জানো? এটা সেই বুলেট যেটা সিআইডি ডিপার্টমেন্ট ইস্যু করেছিল। এক মিনিট, তার মানে কি আপনি এটা বলতে চাইছেন যে খুনি আমাদের মধ্যেই কেউ? আপনি যদি বলেন সেটাও আমরা খুঁজে পেয়ে যাব। এই ব্যুরোতে যে কজন অফিসার আছে, ছোট বড় যে কজনই হোক, সবাইকে নিজের নিজের গান ফরেন্সিকে সাবমিট করতে হবে আজকেই। তাহলে এভিডেন্স রুমে যতগুলো গান, যতগুলো বুলেট সাবমিট হবে না, তার রিপোর্টটাও আমার চাই। আর যদি প্রমাণ হয় যে খুনি আমাদের ডিপার্টমেন্টেরই কেউ, তাহলে আমি তাকে নিজে গুলি করে মারব। বিপের পর কি করতে হবে সেটা তুমি খুব ভালো করেই জানো। স্যার, ইন্সপেক্টর মিলনের স্কাল থেকে যে গুলি পাওয়া গেছে সেটাই বন্দুকগুলোর একটার সঙ্গে ম্যাচ করছে না। আমি বলেছিলাম না স্যার, ওই গুলিটা কিন্তু আমাদের কারো বন্দুক থেকেই ফায়ার হয়নি, হতেই পারে না। আমার বিশ্বাস ছিল আমাদের মধ্যে কেউ এরকম অপরাধ করতেই পারে না। অভিজিৎ, এই সবকটা গান একটাই গল্প বলছে। এটাই যে খুনি সিআইডির মধ্যে কেউ নয়। না 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 না, এই গানগুলো এইটাই বলছে যে খুনি সিআইডির মধ্যেই আছে, কিন্তু সে এখানে নেই। আমি জানি ইন্সপেক্টর দয়া এখানে নেই, কিন্তু করো না, দয়াকে বাঁচানোর কোনো চেষ্টা করো না এসিপি। কিন্তু আমি একটা কথা ভাবছি, দয়া এরকম কাজ করতে যাবে কেন? যে কোনো অপরাধের পিছনে একটা কারণ থাকে, প্রেম, টাকা, প্রতিশোধ। এর পেছনে কি কারণ সেটা দয়াই বলতে পারবে, তাই না? একটা কাজ করি স্যার, দয়া স্যারের বাড়িতে গিয়ে জিজ্ঞেস করি, তখনই জেনে যাব উনি অপরাধী কিন্তু কিনা। তার জন্য তো ওকে বাড়িতে থাকতে হবে, তাই না? কিন্তু তুমি টেনশন নিও না, দয়াকে কিভাবে খুঁজতে হবে আমি খুব ভালো জানি।
আপনি একজন সিআইটি অফিসারকে ট্রেস করছেন? আনবিলিভেবল। স্যার আপনার কোথাও ভুল হচ্ছে স্যার। ভুল কিন্তু তুমি করছো অভিজিৎ। টেনশন নিও না, একটা কাজ করো, আমার মতো চা খাওয়ার একটু অভ্যেস করে নাও। টেনশন তোমার আশেপাশেও থাকবে না। আমি জানি আপনি এখন অফিসার অন স্পেশাল ডিউটিতে আছেন, কিন্তু যদি আপনি আমার টিমের মধ্যে কাউকে সন্দেহ করেন তাহলে। এক্সকিউজ মি। হ্যালো, কি? মাই গড। ঠিক আছে স্যার, একটা নতুন কেস এসেছে। একজন ৩৫ বছরের ইঞ্জিনিয়ারকে ওনার বাড়িতেই মেরে দিয়েছে। হ্যালো, সিআইডি ব্যুরো, কোথায়? ঠিক আছে, আমরা আসছি। স্যার, আরও একটা মার্ডার হয়েছে। একজন ৪২ বছরের উইডোকে তার বাড়িতে টর্চার করে খুন করা হয়েছে। স্যার, ব্যাপারটা কিন্তু অদ্ভুত। এই ইঞ্জিনিয়ারকেও মারার আগে ভয়ঙ্কর টর্চার করা হয়েছে। স্যার, এই কেসটাও একদম ডিট্টো ওরকমই। একজন ৬৪ বছরের রিটায়ার্ড বিজনেসম্যানকে ঘরে ঢুকে টর্চার করার পর ওনাকে খুন করে দেওয়া হয়েছে। একটা রাতে ৩-৩টে খুন, তাও সেগুলো একই রকম। কোথাও আবার এই খুনি একজনই নয় তো? ভেরি আনইউজুয়াল। এসিপি সাহেব, আপনাকে আর আপনার এই গোটা টিমকে এই কেসটাতে ফোকাস করতে হবে। কোনো ব্যাপার নয়, আমি আমার কাজ সম্পূর্ণ অবশ্যই করব। দয়া কতদিন পালিয়ে বাঁচবে? একদিন তো ধরা পড়বেই। তখন বোঝা যাবে কোন চা লিকার চলে আর কোন চায়ে দুধ। পঙ্কজ, তুমি একটু ওনার সাথেই থেকো, হয়তো ওনার তোমার হেল্প লাগতে পারে। অভিজিৎ, ৩-৩টে খুন, তাও আবার একই রকম। কিছুতে বুঝতে পারছি না। স্যার, ভিকটিমের বয়স হচ্ছে ৩৫ বছর, নাম আশমাত। স্যার, ইনি এমএনসি কোডিংয়ে জব করতেন। স্যার, এখানে একা থাকতো নাকি? না স্যার, ওনার ওয়াইফের সাথে থাকতেন, কিন্তু কাল রাত্রে ওনার ওয়াইফ বাড়িতে ছিলেন না স্যার। আমি ওনাকে ইনফর্ম করেছি কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। ডাকাতি হওয়ার কোনো চিহ্ন তো দেখতে পাচ্ছি না। না স্যার, এখানে কোনো জিনিসে টাচ করা হয়নি। ইয়েস ডক্টর গার্গি, কি মনে হচ্ছে তোমার? স্যার, ইটস আ কেস অফ ব্রুটাল টর্চার। ভিকটিমের অনেকগুলো জয়েন্ট ভেঙে দেওয়া হয়েছে। আর স্যার, এই দেখুন, ওর পা আর হাঁটুর হাড় ফ্র্যাকচার হয়েছে, ওর রিস্ট ফ্র্যাকচার্ড, আর এই দুটো আঙুল ভেঙে দেওয়া হয়েছে। আর স্যার, ওর স্কালও ফ্র্যাকচার্ড। তার সঙ্গে এই দেখুন স্যার, কাঁচের টুকরো দিয়ে অনেকবার স্ট্যাব করা হয়েছে ওকে, আর টুকরোগুলোকে বডিতে এভাবেই গেঁথে রাখা হয়েছে। আর যাতে চিৎকার করতে না পারে তার জন্য ঠোঁট দুটো গ্লু দিয়ে আটকে দেওয়া হয়েছে। আর তারপরে হার্টে স্ট্র্যাপ করা হয়েছে। টর্চার থেকে নিষ্কৃতি হয়তো এভাবেই দেওয়া হয়েছে। স্যার, ভিকটিমকে এটা দিয়ে বাঁধা হয়েছিল।
কোনো মার্ডার অকারণে তো হয় না। ডাকাতির কোনো চিহ্ন নেই, কিন্তু ভিকটিমের শরীরে এমন কোনো জায়গা নেই যেখানে আঘাতের চিহ্ন নেই। আমার তো মনে হচ্ছে খুনি ভিকটিমকে অনবরত টর্চার করেছে। মার্ডারের মোটিভ হয় ঘৃণা, না হলে প্রতিশোধ। আসমাত ম্যাম 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 প্লিজ ম্যাম ম্যাম কি হয়েছে আমার আসমাতে? ম্যাম প্লিজ বসুন, ম্যাম প্লিজ প্লিজ বসুন ম্যাম। এসেছিল আমার বাড়িতে, কেউ কিছু বলছে না কেন আমার? ম্যাডাম প্লিজ আপনি শান্ত হন প্লিজ। ম্যাম প্লিজ কাম ডাউন। প্লিজ প্লিজ ম্যাম জলটা খান। খেলুন ম্যাম। আমার কাছে একটা কল আসে ভোর 4:30 সময় যে আমার হাজবেন্ডের সাথে ম্যাম 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 এক মিনিট বসুন। প্লিজ। দেখুন, তদন্ত চলছে, আমরা খুনিকে ধরার চেষ্টা করছি। প্লিজ প্লিজ আমাকে একবার দেখতে দিন। ম্যাম দেখুন, আমি বুঝতে পারছি আপনি আপনার উপর শান্ত দিয়ে কি হন। যাচ্ছে। Please, প্লিজ ম্যাম madam. কোঅপারেট। দেখুন ম্যাম, আমরা সিআইডি থেকে, আর আপনার মানসিক অবস্থা বুঝতে পারছি, কিন্তু আমাদের এটা জানা খুবই প্রয়োজনীয় যে আসমাতের কি কোনো শত্রু ছিল, এমন কেউ যে ওনাকে টর্চার করতে পারে বা ওনাকে খুন করতে পারে? No, 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 no. My husband was a 9 to 5 person. ওর কারোর সাথে কোনো শত্রুতা ছিল না, কারোর সাথে ঝগড়া ঝামেলাতেই যেত না। ও একজন আইডিয়াল সান আর গ্রেট হাজবেন্ড ছিল। এটা ঠিক যে ওর কোনো বন্ধু বান্ধব ছিল না তেমন, কিন্তু এটাও সত্যি যে ওর কখনোই কারোর সাথে কোনো শত্রুতাও ছিল না। আমরা জানতে পেরেছি যে আপনি কাল রাতে কোনো রিসর্টে ছিলেন একা। আপনি ওনাকে সঙ্গে নেননি কেন? কারণ আমার হাজবেন্ড উইকেন্ডেও বিজি থাকতো, আর তাই আমি একাই চলে গেছিলাম। আমার মোবাইলে না একটা ফ্রি স্টে কুপন এসেছিল, আর তাই আমি একাই চলে গেছিলাম। আমি কি করে জানবো যে আমি চলে যাওয়ার পর এই সব? আমি একবার ম্যাম ম্যাম, প্লিজ ম্যাম, please বসুন, ম্যাম। এক মিনিট, আপনি আমাকে ওই কুপনের বিষয়ে বলুন, আর ওই রিসর্টে আপনি যে চেক ইন করেছিলেন আর চেক আউট করেছিলেন তার ডিটেলস চাই। আমরা জানতে চাই এক্স্যাক্টলি ওখানে কি হয়েছিল, বুঝেছেন? ঠিক আছে, ম্যাম প্লিজ। এক মিনিট, হ্যাঁ, ওনার কাছ থেকে ডিটেলস নিয়ে নাও আর ক্রাইম সিন থেকে একটু দূরে নিয়ে যাও। ওকে স্যার, আসুন ম্যাম। ম্যাম হ্যাঁ সচিন, স্যার, ভিকটিমের নাম অনুপম, একাই থাকতেন, রিটায়ার্ড পার্সন। ওনার সন্তান মুম্বাইয়ের বাইরে থাকে। গতকাল হঠাৎ করে কেউ আসে আর ওনাকে বেঁধে দেয়, তারপর ওনার ঠোঁট দুটোকে গ্লু দিয়ে পুরো আটকে দেয়। ভয়ঙ্কর টর্চার করেছে স্যার, দেখাচ্ছি দাঁড়ান। এই দেখুন স্যার, কবজি ভেঙে দিয়েছে আর আঙুল, মিডল ফিঙ্গার, রিং ফিঙ্গার ভেঙে দিয়েছে স্যার। শরীরের বিভিন্ন জায়গায় কাঁচ বিঁধে রয়েছে আর বুকের মাঝখানে ছুরি বসিয়ে দিয়েছে। এই দেখুন স্যার, এই চেয়ারের মধ্যে ওনার হাত বেঁধে ভয়ঙ্করভাবে টর্চার করা হয়। এটা দিয়ে বেঁধে রেখেছিল। সচিন তুমি একবার দেখো। মাই গড, দেখলে, এখানেও একইভাবে মার্ডার হয়েছে। এই দুটো কেস একেবারে সিমিলার, এটা কোনো কোইন্সিডেন্স হতেই পারে না। ভূমিকে একবার ভিডিও করে নাও তো, দেখো তো ওখানে কি হচ্ছে। হ্যাঁ স্যার, আমি কানেক্ট করছি। স্যার, ভূমি কি আপডেট? স্যার, ভিকটিমকে চেয়ারে বেঁধে এক্সট্রিম টর্চার করা হয়েছিল। এই দেখুন স্যার, তারপর ব্রুটাল মার্ডার। ভিকটিমের নাম হলো মমতা। ওই বাড়িতে পেরেন্টসের সাথে থাকতো। কিন্তু আপাতত ওর পেরেন্টস তীর্থযাত্রাতে গিয়েছে। ভূমি তুমি বডির ডিটেলসটা দেখাও তো। স্যার, এই দেখুন ওর রিবস, দুটো নি বোন, আর এই দুটো আঙ্গুল, সব কটা ফ্র্যাকচার্ড। মাই গড, ওই কেসটাও বাকি দুটো কেসেরই মতো। স্যার, এই তিনজনের ইনজুরি কিন্তু একই রকমের, একইভাবে তিনজনের রিব ভেঙে দিয়েছে আর ওদের বডির জায়গায় জায়গায় কাঁচ বিঁধে আছে। আর সাথে সাথে রিং ফিঙ্গার আর মিডল ফিঙ্গার দুটোই ভেঙে দিয়েছে, রিস্টও ভেঙে দিয়েছে। এটা তিনটে কেস নয়, এটা একটা কেসের তিনজন ভিকটিম। তুমি ভালো করে খোঁজ নিয়ে দেখো যে এদের তিনজনের মধ্যে কি কমন আছে আর কি কারণের জন্য এই তিনজনকে এত নির্মম ভাবে টর্চার করা হয়েছিল।
আর তারপরে মার্ডার। ওখানে সিসিটিভি ফুটেজ চেক করো আর আশেপাশে নেবাদে জিজ্ঞাসাবাদ করো যদি কেউ কিছু দেখে থাকে। আর আমরাও এখানে চেক করছি। ওকে ওকে স্যার। স্যার, এক্সকিউজ মি স্যার। স্যার, দয়া স্যারের ব্যাপারে কি শুনছি আমি? গুজবে কান না দিয়ে মন দিয়ে কাজ করো। সরি স্যার। আরো স্পিড পঙ্কজ, আরো স্পিড। স্যার, এর থেকে বেশি স্পিড বাড়ালে এবার গাড়ি উঠতে শুরু করবে। উঠতে দাও। যদি দয়াকে ধরতে হয় তাহলে ওর স্পিডের সঙ্গে ম্যাচ করাতে হবে। চলো তাড়াতাড়ি চলো। কোথা থেকে চলে এলো আবার? আরে এই এই কি করছো কি? গাড়িটা সরাও। এভাবে কি গাড়ি রাখে? জ্যাম তো। সরাও বলছি। চলো। এই সমস্ত কাজ দয়ার করা, হ্যাঁ? জানো তো পঙ্কজ? স্যার, আমার কথা শুনুন, এক কাপ গরম চা খান আর ঠান্ডা মাথায় ভাবুন। এবার চা আমি তখনই খাবো যখন দয়ার হাতে হাত করা থাকবে। মুভ। সিটি হিল। দয়া এখানে কি করছে? স্যার, ওখানে তো পুলিশ স্টেশন আছে। মাই গড, তার মানে দয়া কোনো পুলিশ অফিসারের মার্ডার করতে চলেছে। কাম অন, মুভ ফাস্ট। দয়া এখানেই আছে, চলো। এক মিনিট, আপনারা কারা? সিআইডি। স্যার, কি হয়েছে স্যার আপনারা এখানে? বিপদ আছে, সমস্ত পুলিশ কর্মীদের বিপদ আছে। ও এখানেই আছে। কে স্যার? দয়া, যাও খোঁজো ওকে। এই চলো। যাও। স্যার, স্যার উনি এখানে নেই। সব জায়গায় খুঁজেছি স্যার, কোথাও নেই। কিন্তু বাইকটা তো এখানেই আছে। চলো। এই চলো। স্যার, স্যার দয়া স্যারের বাইক এখানে কোথাও নেই। পুলিশ স্টেশনে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে কেন? স্যার, আমরা আবার এটাকে ফলো করছিলাম না তো? কারণ আমরা যখন ট্র্যাক করছিলাম তখন পিছনে সাইরেনের আওয়াজ পাচ্ছিলাম। খোঁজো।
স্যার একটা সাজেশন আছে, একটা কড়া চা খাই স্যার, সব টেনশন দূরে চলে যাবে। এখানে কাছেই না, একটা মালাই দিয়ে মিস্টার অভিজিৎ, আপনার প্রমাণের দরকার ছিল না? ওই রয়েছে প্রুফ। একজন নির্দোষ তার ট্র্যাকারকে মিসলিড করবে কেন? হ্যাঁ, দেখে নাও। হ্যালো, হ্যাঁ, একটা অ্যালার্ট ইস্যু করার আছে সমস্ত পুলিশ স্টেশনে, আর একটা অ্যারেস্ট ওয়ারেন্ট। অপরাধী হলো সিআইডি ইন্সপেক্টর দয়া। দয়া কোনোদিন পালিয়ে যাবে না স্যার, ও ফিরে আসবে। অভিজিৎ, ওনাকে ওনার মতন কাজ করতে দাও। আমরা ট্রিপল মার্ডার কেসের দিকে ফোকাস করব। খুনি কে আমরা জানি না, কিন্তু একটা কথা পরিষ্কার যে দয়া খুনি নয়। যেটা বললাম সেটা করো। বাই। স্যার, আমরা যা ভেবেছিলাম, যা অ্যাজাম্পশন করেছিলাম, সেগুলো একদম সত্যি। মনে হচ্ছে এটা 3টে কেস নয়, এটা একটাই কেস। স্যার, 3টে কেসেই ভিকটিমকে টর্চার করার জন্য যে ওয়েপন ইউজ করা হয়েছে সেটা একদম সেম। স্যার, একই ধরনের হাতুড়ি দিয়ে আগে ওদের হাড় ভাঙা হয়, আর তারপর একই রকমের নাইফ দিয়ে ওদের হার্টে স্ট্যাবিং করা হয়। এই দেখুন স্যার। আর স্যার, রাইগর মর্টিস অনুযায়ী এদের টাইম অফ ডেথও একই, রাত 3:30। 3 জনের মৃত্যু একই সময়ে হয়েছে, তাও নিজেদের বাড়িতে। ওদের বাড়ি তো অনেক দূরে দূরে। এটা কিভাবে হতে পারে? কিন্তু স্যার, একই সময়ে একটা লোক 3 জায়গায় যাবে কি করে? একটা নয়, 3টে খুন, যে একই টাইমে একইভাবেই 3 জনকে খুন করেছে। হ্যাঁ অভিজিৎ, মনে তো তাই হচ্ছে। 3 জন খুনি, কিন্তু উদ্দেশ্য এক। আর স্যার, আমরা 3টে বাড়ির সিসিটিভি ফুটেজও চেক করেছি, তারপর আমরা কোনো প্রুফ পাইনি। আরেকটা ব্যাপার স্যার, এমন কোনো উইটনেস নেই যে খুনিকে যেতে দেখেছে। আচ্ছা ডক্টর গার্গী, ফরেন্সিক অ্যানালাইসিসে কিছু পাওয়া গেছে? বলতে চাইছি কোনো ফিঙ্গারপ্রিন্ট বা অন্য কোনো ধরনের এভিডেন্স? না স্যার, কোনো ফিঙ্গারপ্রিন্টস পাওয়া যায়নি। কিন্তু একটা অদ্ভুত বিষয় জানা গেছে স্যার। কি? 3 জনের মধ্যে 2 জন ভিকটিম, অনুপম আর মমতা, ওদের বাড়ি থেকে আর ওদের বডি থেকেও বিড়ালের লোম পাওয়া গেছে। এই দেখুন স্যার, লোমটা পোষা বিড়ালের, পার্সিয়ান ক্যাট। পোষা বিড়াল? পার্সিয়ান ক্যাট? আচ্ছা সচিন, তোমরা 2 জন যখন অনুপম আর মমতার বাড়িতে গিয়েছিলে তখন আশেপাশে কোনো বিড়াল দেখেছিলে? না স্যার, দেখিনি তো স্যার। আচ্ছা, মানে খুনি মানুষদের ঘৃণা করে আর বিড়ালদের ভালোবাসে। বিড়াল? তাও সেটা পার্সিয়ান। ওই বিড়ালটাকে খোঁজো। ওই বিড়ালটাই আমাদের খুনি পর্যন্ত পৌঁছে দেবে। আপনি তো বললেন কারোর সাথে কোনো শত্রুতা নেই, তারপরেও আপনার স্বামীকে কেউ এইভাবে খুন করলো, কিন্তু কেন বলুন? আর ওই রিসর্টের কুপনটা কে দিল? আপনারা 2 জন তীর্থযাত্রাতে গিয়েছিলেন? হ্যাঁ, ফ্রিতে কুপন পেয়েছিলাম, তারপর আমরা চলে গিয়েছিলাম। আমরা তো জানতাম না যে আমাদের ছেলের সাথে এমনটা হবে। আপনারা কি বলতে পারবেন আপনাদের কুপন কে দিয়েছিল? আচ্ছা, একটা কথা বলুন, যে আপনার বাবা আসমাত বা মমতা এদের কাউকে চিনতেন? না স্যার, এই নামটা আমি প্রথমবার শুনছি। ঠিক আছে। আপনার বাড়িতে কোনো বিড়াল আছে? পেটস?
না, আসমাত তো পেটস একেবারেই পছন্দ করতো না। স্যার 3 জন ভিকটিমসের মধ্যে কখনো কোনো কমিউনিকেশন হয়নি। আর স্যার এই 3 জনের বাড়িতে কোনো পোষ্যও দেখতে পাইনি। আমি ভিকটিমসের রিলেটিভসের সাথেও কনফার্ম করে নিয়েছি, তারা একে অপরকে চিনত না। অদ্ভুত ব্যাপার, 3 জনই আলাদা আলাদা এজের, আলাদা আলাদা প্রফেশনের আর আলাদা আলাদা জায়গার। 3 জনের মধ্যে কখনো দেখাই হয়নি, আর 3 জনেরই মৃত্যু একই টাইমে আর একইভাবে। কিছু একটা মিস করছি আমরা। এই মার্ডারের প্ল্যান খুব ভেবেচিন্তে করা হয়েছে স্যার। এদের মধ্যে 2 জনের বাড়িতে ফ্রি কুপন পাঠানো হয়েছিল স্যার, যাতে ফ্যামিলি মেম্বাররা বাড়ি ছেড়ে বাইরে চলে যায় আর এই ভিকটিম একা থাকে। আর তৃতীয় ভিকটিম, উনি তো একাই থাকতেন। ফ্রি কুপন অভিজিৎ, ফ্রি কুপন। এই কেসের প্রবলেম ওই ফ্রি কুপন দিয়েই সলভ হবে। কিন্তু সে কে হতে পারে যে ফ্রি কুপন দিয়ে তীর্থযাত্রায় পাঠাচ্ছে? এই মহান ব্যক্তির সঙ্গে দেখা করতেই হবে। হ্যালো স্যার, হাউ মে আই হেল্প ইউ? আপনারা যদি এই রিসোর্টে স্টে করতে চান, এখন কাপল স্পেশাল অফার চলছে। আর যদি কারোর অ্যানিভার্সারি থাকে তাহলে 20% ডিসকাউন্ট চলছে। ম্যাম, আমরা সিআইডি অফিসার। আপনাদের এই অফার সবসময় চলে? না স্যার। আর এই ফ্রি স্টের কুপনস আপনাদের রিসর্ট থেকেই গেছে কি? নো ম্যাম, এই রিসোর্ট থেকে এরকম কোনো অ্যাডভার্টাইজমেন্ট তো হয়নি। কিন্তু এটা তো আপনি বলতে পারবেন যে পূর্ণিমা দেবী 2 দিন আগে এখানে ছিলেন কি না, আর যদি থেকেও থাকেন একা ছিলেন না সাথে কেউ ছিলেন? 1 মিনিট স্যার, আমি চেক করে বলছি। প্লিজ চেক করুন। হ্যাঁ স্যার, পূর্ণিমা ম্যাম এখানে এসেছিলেন, আর উনি একাই এসেছিলেন। আর উনি এখানে কোনো ফ্রি অফার দেখে আসেননি। ওনার বুকিং অনলাইন করা হয়েছিল, আর পেমেন্টও। বুকিং এর ডিটেলস চাই আমার এই মুহূর্তে। ওকে স্যার। অভিজিৎ স্যার, ইয়া, কি ভাগ্য আমার স্যার, আপনি এখানে। দয়া স্যার কোথায়? ওনাকে দেখতে পাচ্ছি না, আসেননি নাকি? স্যার, আমি আপনার খুব বড় ফ্যান। স্যার আসুন না, বসি আমরা, একটা ইন্টারভিউ নেওয়া যাক, আমাদের অডিয়েন্সকে সারপ্রাইজ দেওয়া যাক। 1 মিনিট। স্যার, কি ব্যাপার আপনার চারদিকে ফ্যান ছড়িয়ে আছে? এসব নিয়ে পরে কথা বলি। সরি স্যার। দেখো ভাই, ইন্টারভিউ পরে এক সময় দেবো, এখন একটু ইনফরমেশন চাই। ইয়েস স্যার, যা জানতে চান বলবো। বলুন না, কি জানতে চান আপনি? আচ্ছা, আপনাদের এখানকার স্টুডিও থেকে ফ্রিতে কি কুপন দেওয়া হচ্ছে তীর্থযাত্রার জন্য? ফ্রি তীর্থযাত্রা? স্যার, আমার প্রতিদিনের যাতায়াতের টাকাই নেই, তীর্থযাত্রা কি অ্যারেঞ্জ করবো? হ্যাঁ, তার উপরে ফ্রি পডকাস্ট। মনে হচ্ছে যে এবার আমাকেই তীর্থযাত্রায় যেতে হবে। তো আপনাদের এখানে কোনো কন্টেস্ট হয়নি যাতে এটা বলা হয়েছিল ফ্রিতে তীর্থযাত্রাতে নিয়ে যাওয়া হবে? না স্যার, এরকম কিছুই তো হয়নি। ঠিক আছে বস, থ্যাংক ইউ ভেরি মাচ। খুব তাড়াতাড়ি আমি এসে ইন্টারভিউ দিয়ে যাবো। ওকে স্যার, অল দ্য বেস্ট। অপেক্ষায় থাকবো। শোনো, একটা কাজ করো, এই মমতার পেরেন্টস তীর্থযাত্রাতে গিয়ে যে হোটেলে ছিল তার ডিটেলস বের করো। শিওর স্যার। ওই বুকিং কে করেছিল, কিভাবে করেছিল, আর স্পন্সর কে ছিল, যখনই জানতে পারবে আমাকে ফোন করবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। স্যার, স্যার এই রিসর্টে আসমাতের ওয়াইফ পূর্ণিমার বুকিং অনলাইনে হয়েছিল স্যার। অনলাইন বুকিং করেছে কে? স্যার, আইপি অ্যাড্রেসটা আমরা জানতে পারিনি, কারণ উনি ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ইউজ করেছিলেন। স্যার, এই মমতার প্যারেন্টসের তীর্থযাত্রা কোনো রেডিও কন্টেস্টের জন্য কিন্তু হয়নি। তাহলে? স্যার, ওনাদের একটা ফেক ফোন কল দিয়ে লোভ দেখানো হয়েছিল। ওই নাম্বারটাকে এখনো ট্রেস করা যায়নি, কিন্তু ওই রিসর্ট আর তীর্থযাত্রার বুকিং এর ডিটেলস আমরা ট্রেস করে ফেলেছি। যে ব্যাংক অ্যাকাউন্ট থেকে ট্রানজাকশন হয়েছিল তার ব্যাপারে জানতে পেরেছি। কার অ্যাকাউন্ট ছিল? স্যার, তনুজের। তনুজ? হ্যাঁ স্যার, কিন্তু তনুজ মারা গেছে। হোয়াট? হ্যাঁ স্যার, 8 বছর আগে একটা রোড অ্যাক্সিডেন্টে ও আর ওর স্ত্রী দুজনেই মারা যায়। 8 বছর আগে রোড অ্যাক্সিডেন্টে তনুজ আর তার স্ত্রী দুজনে মারা যায়, আর এখন ওদের অ্যাকাউন্টে টাকা ট্রানজাকশন হচ্ছে? এটা কি করে হতে পারে? স্যার, হতে পারে তনুজের আইডেন্টিটি কেউ চুরি করেছে, আর ব্যাংক হয়তো জানেই না যে তনুজ মারা গেছে, আর তার জন্য 8 বছর পরে ওর এই অ্যাকাউন্টে অ্যাক্টিভেটেড হয়েছে। 3টে মার্ডারের ক্রাইম আর
স্পন্সর ডেডম্যান। 8 বছর পরে তনুজের অ্যাকাউন্ট থেকে টাকা তোলা হচ্ছে। কে টাকা উইথড্র করতে পারে? কে জানে যে তনুজের অ্যাকাউন্টে এতগুলো টাকা আছে? ব্যাংকে গিয়ে খোঁজ নাও। এই পুরো ট্রানজাকশন কিভাবে হচ্ছে, কেই বা করছে? তনুজ আর তার ওয়াইফের অ্যাক্সিডেন্ট হয়েছিল না? ওর কেসের ফাইলটা আরেকবার খুলে চেক করো। কিছু একটা গোলমাল আছে। স্যার অ্যাক্সিডেন্ট ওই দিন রাত 12:56 হয়েছিল। বৃষ্টি হচ্ছিল বলে গাড়ির চাকা স্কিড করে আর একটা গাছে গিয়ে ধাক্কা মারে। পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী ওদের মৃত্যু 3:30 হয় স্যার। ভোর 3:30 সময়। আরেকটা অদ্ভুত ব্যাপার স্যার, তনুজ আর ওর ওয়াইফের বডিতে যে ধরনের আঘাত ছিল ঠিক সেই একই ধরনের আঘাত এই 3 জনের বডিতেও পাওয়া গেছে স্যার। তনুজের হাড় ভেঙে যায়, পেটের মধ্যে কাঁচ ঢুকে যায় আর স্পাইনে ইঞ্জুরিও হয়েছিল স্যার। আর ওর 2 আঙুলও ভেঙে গিয়েছিল স্যার, মিডিল ফিঙ্গার আর রিং ফিঙ্গার। আর তনুজের ওয়াইফের হাঁটু আর পা ভেঙে গিয়েছিল স্যার। দুজনের পেটের মধ্যে কাঁচ ঢুকে গিয়েছিল স্যার। আরও একটা অদ্ভুত সিমিলারিটি আছে স্যার। অ্যাক্সিডেন্টের কয়েক ঘন্টা পরেও তনুজ আর তার ওয়াইফ যন্ত্রণায় ছটফট করছিল। আর মমতা, অনুপম আর আসমাতকেও কয়েক ঘন্টা যন্ত্রণা দিয়ে তারপর মারা হয়। কিন্তু কেন? তনুজের মৃত্যুর সাথে কানেকশন কোথায়? সময় সচিন, সময় 12:56 থেকে 3:30 পর্যন্ত, মানে 2.5 ঘন্টা। তনুজ আর তার স্ত্রী ছটফট করছিল, ঠিক ওদেরই মতন যেরকম 3 জন যন্ত্রণায় কষ্ট পাচ্ছিল। অভিজিৎ, 12:56 থেকে 3:30 পর্যন্ত ফুটেজটা চেক করো, তবেই বুঝতে পারবো। তিনটে বেজে 30 মিনিটে 3 জন লোক আর 3টে গাড়ি। ওই 3টে গাড়ির ব্যাপারে খোঁজ নাও। তার মানে এটা সেই 3 জন লোকের গাড়ি যাদের ওপর তনুজ আর তার স্ত্রীর মৃত্যুর প্রতিশোধ নিয়েছে। এসিপি স্যারের গেস তো একদম ঠিক বেরোলো। 3টে গাড়ি ছিল অনুপম, মমতা আর আসমতের, যারা অ্যাক্সিডেন্টের রাতে তনুজ আর ওর ওয়াইফকে বাঁচানোর জন্য দাঁড়ায়নি। ওনার ছেলেরা এটা খোঁজ নেয় আর নিজের মা বাবার প্রতিশোধ নেয়। আর স্যার, এই অনুজের 2 ছেলে, একজনের বয়স 16 আর একজনের 12। মা বাবার মৃত্যুর পর একটা ফ্যামিলি ওদের অ্যাডপ্ট করে, কিন্তু বড় ছেলে 1 বছর পর বাড়ি ছেড়ে পালিয়ে যায় আর এখনো পর্যন্ত কোনো খোঁজ নেই। ছোট ছেলে মেডিকেল কলেজে পড়ে, এখানে পেইং গেস্ট হিসেবে থাকে। নাম মানব। ওর অ্যাড্রেস পেয়েছো তো? হ্যাঁ স্যার। চলো মানব কি বলে গিয়ে দেখি একবার। ইয়েস। মানব আছে বাড়িতে? আপনারা? আমরা সিআইডি অফিসার। সিআইডি? এখানে কেন এসেছেন? প্রশ্ন তুমি না, আমরা করব। চলুন। আরে আপনারা এইভাবে ভেতরে চলে আসছেন? আপনাদের কাছে সার্চ ওয়ারেন্ট আছে? আই এম এ ল স্টুডেন্ট। মানবকে কেন দরকার? আমি না পোস্ট করছি এক্ষুনি, আর পুলিশকে ট্যাগ করব। 1 মিনিট সুনিধি, আমাকে কথা বলতে দাও। সরি অফিসার্স, আমি মানব। বলুন স্যার, আপনাদের কি দরকার? মানব, আমরা এটা জানতে চাই যে আপনি পরশু রাতে কোথায় ছিলেন? পরশু রাতে স্যার আমি তো বাড়িতেই ছিলাম, পড়াশোনা করছিলাম। সকালে এক্সাম ছিল আমার। কোনো প্রমাণ আছে তোমার কাছে? প্রমাণ? 1 মিনিট স্যার, আসছি। এই যে স্যার, আমার অ্যাডমিট কার্ড,
আর এই যে কোশ্চেন পেপার। আরে ভাই, এ তো খুবই কঠিন। তো একা ছিলে নাকি অন্য কেউ ছিল? না স্যার, সুনিধি ছিল, আমরা একসাথেই থাকি। অনেক রাত অব্দি পড়াশোনা করছিল। ইনফ্যাক্ট আমি ওকে কলেজে ছেড়ে দিয়ে এসেছি। কিন্তু স্যার কি হয়েছে? আচ্ছা, তুমি কি অনুপম বলে কাউকে চেনো? অনুপম? আসমাত অথবা মমতা? না স্যার, আমি এদের মধ্যে কাউকেই চিনি না। কিন্তু কি হয়েছে? এরা কারা? আসলে ওরা মারা গেছে। মারা গেছেন? এই 3 জন মৃত। ও মাই গড, আই এম সো সরি স্যার, বাট আমি এদের কাউকেই চিনি না। স্যার, আমি মেডিকেল স্টুডেন্ট, আর সারাদিন পড়াশোনায় এত ব্যস্ত থাকি, তাই কোথায় যাব আমি? আমরা জানতে পেরেছি আপনার একজন বড় দাদা ছিল প্রণব, উনি কোথায়? জানি না স্যার, মা বাবার মৃত্যুর পর তার 1 বছর পরও পালিয়ে যায়, তারপরে ওর আর কোনো খবর পাওয়া যায়নি। মৃত্যু তো অ্যাক্সিডেন্টে হয়েছিল। তোমার কি মনে হয় এই অ্যাক্সিডেন্টের পেছনে কারোর হাত আছে? স্যার, ওই ঘটনাটা যখন হয়েছিল আমি খুব ছোট ছিলাম, আর যেটুকু আমার মনে আছে, বৃষ্টির রাতে গাড়িটা স্লিপ করে গিয়েছিল, আর ওরা দুজন, আই স দ্য ডেড বডিজ ইন দ্য মর্নিং। অ্যাক্সিডেন্ট ছিল স্যার, সেটার জন্য কাকে ব্লেম করব? পেট লাভার্স আপনারা? হ্যাঁ, ওর নাম মিমি। আপনারা বিড়াল খুব ভালোবাসেন, হ্যাঁ মিমি? আমার কাছেও 9টা বিড়াল আছে, খুব মিষ্টি বিড়াল। ঠিক আছে, আসছি তাহলে। থ্যাংক ইউ ভেরি মাচ। বিড়ালের লোম। স্যার, মমতার অনুপমের বাড়ি থেকে পাওয়া বিড়ালের লোম মানবের বাড়ি থেকে পাওয়া বিড়ালের লোমের সঙ্গে ম্যাচ করছে, যেটা অভিজিৎ স্যার এনেছিলেন। স্যার, দুটোর ডিএনএ একদম সেম। ওই দেখো, খুব দারুণ প্ল্যান করেছিল ওরা, মানব, সুনিধি আর প্রণব। কিন্তু কি করবে, বিড়াল রাস্তা কেটে দিল। অভিজিৎ, তুলে নিয়ে এসো ওই 3 জনকে। হ্যালো প্রণব দাদা, সিআইডিটা আমাদের সন্দেহ করছে, আর ওরা জিজ্ঞাসাবাদ করার জন্য এসেছিল। আর এবার কি করব? পালিয়ে যা। আর শোন, ফ্লাইট আবার ট্রেনে করে যাবি না, বাই রোড বেরিয়ে যা তাড়াতাড়ি। ঠিক আছে দাদা, ওকে, তাড়াতাড়ি প্যাক করো। মিমির কি হবে? আরে এই সময় ওকে কি করে সাথে করে নিয়ে যাব? আরে একা রেখে যাব নাকি? আরে ও একা থেকে যেতে পারবে। কিন্তু আমি ওকে ছাড়া থাকতে পারবো না। তুমি ওর কথা ছাড়ো, ব্যাগটা প্যাক করো, চলো 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 তাড়াতাড়ি। আপনারা? ওই বিড়ালটার কথা মনে পড়ে গেল, তাই চলে এলাম। আরে আপনারা কি কোথাও ঘুরতে যাচ্ছেন নাকি? আরে চলুন একবার আপনাদের বিউরো থেকে ঘুরিয়ে নিয়ে আসি। আচ্ছা, ওই প্রণব যিনি আছেন, ওনার ঠিকানাটাও বলে দিন, ওনাকেও ডেকে নিই। বেরো বেরো। কত পালাবি, হ্যাঁ? হ্যাঁ, আমরা খুন করেছি ওদের 3 জনকে। আর কি করতাম আমরা? মরা উচিত ছিল, তাই মেরে দিয়েছি। মানব আমার রুমমেট, ও কি করে সেটা আমি ঠিক জানি না। কিন্তু তুমি তো বলছিলে যে মানবের এক্সাম ছিল, আরও ঘরে প্রিপারেশন নিচ্ছিল। বন্ধু হয় আমার, আমি তো এমনি বলেছিলাম। বাবা মা দুজনের ডেড বডি আজও চোখের সামনে ভেসে ওঠে। কত ক্ষত ছিল তাদের শরীরে। আমি তো ছোট ছিলাম, যখন রাত্রিবেলায় ভয়ের চোটে ঘুম ভেঙে যেত, তখন চোখের সামনে ওদের ডেড বডিসগুলো দেখতে পেতাম। বডির ভিতরে ঢুকে থাকা কাঁচের টুকরো, বাবার হাতের
ভেঙে যাওয়া দুটো আঙুল, মায়ের ভাঙা হাঁটু। যদি ওদের তিনজনের মধ্যে একজনও দাঁড়াতো আর ওরা মা বাবাকে হেল্প করতো। বেঁচে ছিল আমার বাবা মা, 2.5 ঘন্টা পর্যন্ত বেঁচে ছিল, কিন্তু ওই তিনজন ওনাদের দেখার পরও ওখানেই ফেলে চলে গেছিল। ওরা চাইলে ওনাদেরকে বাঁচাতেই পারত। আমার বাবা মার জায়গায় যদি ওরা থাকতো তাহলে ওদের শাস্তি তো পাওয়াই উচিত। আর প্রতিশোধ তো আমি যে করেই হোক নিতাম। মা বাবার ন্যায় বিচার পাওয়ার অধিকার ছিল, সেই জন্যই আমরা ওদের তিনজনকে সেভাবেই মেরেছি। সেটাও রাত 3:30-র সময়। যন্ত্রণা দিতে দিতে মেরেছি আমরা তিনজনকে। আরেকজনকে সুনিধি? হ্যাঁ, আমি ওকে হেল্প করেছিলাম। আই লাভ হিম। ও যখন নিজের প্যারেন্টসের ব্যাপারে আমাকে শেয়ার করেছিল তখন আমার মনে হয়েছিল যে হি ইজ রাইট, ওদেরকে এভাবেই কষ্ট দিয়ে মারা উচিত। আই এম এ ল স্টুডেন্ট, মানবের প্যারেন্টসদের জাস্টিস পাওয়াই উচিত। এই কেসটা তো সলভ হয়ে গেছে স্যার। একটা কেস এখনো বাকি আছে অভিজিৎ, দয়ার কেস।